আসসালামু আলাইকুম দর্শক। আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলের আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের দেশের রাজনীতি জানেন খুব সরগরম একটা অবস্থা, জমজমাট রাজনীতি। আমি শুরুতেই জানিয়ে নেই আমাদের আজকের অতিথি, সম্মানিত অতিথি এবং আপনাদের সবার জনপ্রিয় মুখ যার আলোচনা বিশ্লেষণ আপনারা একেবারেই মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছেন গত কয়েকদিন ধরে। সেই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং নিঃসন্দেহে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলতে পারি আমি। তিনি আমাদের নিরাপত্তা ইস্যুতে কথা বলছেন নিয়মিত। রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। রঞ্জন ভাই, আপনাকে দর্শকের পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা আবার শুরু করছি। আখতার ভাই, আমাদের বলতে গেলে আমরা গতকালকের যে আলোচনায় ছিলাম সেটারই একটা একই বিষয় যেহেতু আছি আমরা কাছাকাছি, সেই জুলাই সনদ, সেই গণভোট, সেই পিআর এবং বিএনপি জামাতের যেই অন্তত ফিল্ডে যেই বাজাবাজি আমরা দেখছি, আজকে তো একেবারেই জামাত শোডাউন করে জানিয়ে দিয়েছে তারা আরো কঠোর কর্মসূচি দিবে এবং গণভোট হতেই হবে আগে। এছাড়া এবং গণভোট সংসদে বিএনপি বলেছে যে আমরা এটা বুঝি না, সংবিধানে নাই। বিএনপি ক্লিয়ার কাট আজকেও বলেছে যে এটা সংবিধানে নেই এবং জামাতকে তারা এখন বক্তৃতায় দোষারোপ করছে যে জামাত অস্থিতিশীলতা যাচ্ছে, জামাত রাজনীতির মাঠকে ঘোলা করছে, ভোট চাচ্ছে না। এই সার্বিক একটা পরিস্থিতির মধ্যে আজকে আরো একটা আলোচনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান, এই দুই দেশকে নিয়ে। ভারতে গতকালকে একটা জঙ্গি হামলা হয়েছে, আজকে ইসলামাবাদে বোমা বিস্ফোরণ ঘটেছে। এইসব পরিপ্রেক্ষিতে ভারতের মিডিয়ার খুব তীব্র অভিযোগ যে এই ভারতের দিল্লিতে যেই, যদিও ভারত সরকার এখন পর্যন্ত কিছু বলেনি, দিল্লিতে হামলায় বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করা হয়েছে কিনা এই প্রশ্ন অন্তত তুলেছে। সরাসরি অভিযোগ করছে না, কিন্তু প্রশ্ন তুলেছে। বা বহু ভারতীয় বিশ্লেষক তারা বলছেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার হয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন না, এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। যদিও লস্কর তৈয়বার সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশে ঘুরে গেছেন বলে খবর আছে। লস্কর তৈয়বার সাইদ হাফিজ, যার ভিডিও ভারতীয় সংবাদ মাধ্যম ব্যবহার করছে, তিনি ভিডিওতে পরিষ্কার পূর্ব ফ্রন্ট বলতে কি বোঝাচ্ছেন। তিনি বাংলাদেশে বহু এই ধরনের মন মানসিকতা মানুষের আনাগোনা আপনি সবকিছুই জানেন। এই দুই পরিস্থিতি নিয়ে আপনার আজকের বিশ্লেষণ আমরা দর্শকদের জন্য কামনা করছি। মেজর আখতারুজ্জামান রঞ্জন। আসসালামু আলাইকুম আতিয়া, ধন্যবাদ তোমাকে গভীর রাত্রে আমাকে আবার আজকে সুযোগ দেওয়ার জন্য। তোমার মাধ্যমে তোমার অগণ দর্শক সালাম জানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর দেখতে পাচ্ছেন নিরাপত্তার সমস্যাটা কি হচ্ছে, নিরাপদে থাকার চেষ্টা করবেন। পরে আমরা গতকালকে আলোচনা করছিলাম, একটা পর্যায়ে আমরা বলছিল যে একটা কার বোমা বিস্ফোরিত হয়েছে ভারতের লাল কেল্লার কাছাকাছি। বিষয়টি দুঃখজনক, অনুপ্রীত, এবং আমরা কোন অবস্থাতে এই ধরনের জঙ্গি হামলাকে সমর্থন করি না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, মানুষ যে কোনো বিষয়ে কথা বলতে পারে, তার প্রতিবাদ জানাতে পারে, কিন্তু এরকম বোমা মেরে নিরীহ মানুষদের হত্যা করা এটা নিন্দনীয়, ঘৃণিত কাজ। এটা করুক না কেন, যে ধর্মের নামে করুক না কেন, আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। কাজে আমি এই ঘটনাটাকে নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি এই ধরনের ঘটনা যত কম হবে, না হবে, ততই ভালো হবে। ভারত তো সুযোগ নিচ্ছে, আমরা বাংলাদেশে এই ধরনের মানুষের আনাগোনা পায়তারা করার চেষ্টা করছি। তবে ভারত সরাসরি সরকারকে না বললেও ভারতের বিভিন্ন মিডিয়াগুলা বাংলাদেশকে জড়িয়ে এখানের কথা বলছে। আমি এটা ভারতের মিডিয়াদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, এইগুলা করে আসলে আপনারা সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন না সমস্যাটা উস্কায়া দিচ্ছেন? আপনাদের ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ রয়েছে এবং পাকিস্তানে অনেক জঙ্গি ইসলামিক গোষ্ঠী আছে যারা বাংলাদেশ সহ ভারত সহ সকল মুসলমান দেশের মানুষের সঙ্গে তারা ঐক্যতা পোষণ করে এবং মানুষের ইসলামের পক্ষে তারা কথা বলার চেষ্টা করে। আমি আবারও বলছি, আমরা জঙ্গি সমর্থন করি না, কিন্তু তাদের কথা বলার বক্তব্যের জন্য যদি আপনি আমাদেরকে এটার মধ্যে জড়িয়ে দেন, তাহলে এটা দুর্ভাগ্যজনক। যদি সে বলে থাকে যে বাংলাদেশ থেকে বা পূর্ব দিক থেকে আক্রমণ করবে, তাহলে সেটার জন্য তো বাংলাদেশ দায়ী না। সেটা তো বাংলাদেশ বলে নাই, বাংলাদেশে কোনো বলে থাকে সেটা আপনারা বলেন। এইভাবে মিডিয়াতে বিভ্রান্তিমূলক খবর ছড়ায়, এই গুজবের অবস্থা ছড়িয়ে দুই দেশের সম্পর্কটাকে আমরা দিন দিন খারাপের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের প্রতিবাদ করেছেন, তিনি এইটা প্রতিবাদ জানিয়েছেন। তবে ওনার প্রতিবাদটা এখানে জানালে হবে না, পররাষ্ট্রমন্ত্রী তো প্রতিবাদ বাংলাদেশের স্টেটমেন্ট দিলে হবে না, লিখিতভাবে ভারতীয় প্রতিপক্ষের কাছে জানাবে।
যতক্ষণ পর্যন্ত ভারতীয় প্রতিক্রিয়া না জানাবে তখন এটার অফিসিয়ালি প্রতিক্রিয়া হিসেবে ধরা হবে না। পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সামনে বলেছেন যে উনি মনে করেন যে এই বক্তব্য সঠিক না। তাহলে উনি তো এটার ব্যাখ্যাটা ভারতীয় সরকারের কাছে চাইবে যে আপনার দেশে যে মিডিয়াতে এগুলো বলা হচ্ছে এ ব্যাপারে আপনার মতামত কি, কারণ আমরা এই ব্যাপারে আপনাদের সুস্পষ্ট মতামত কামনা করছি এবং এটা প্রতিবাদ ভারতকে জানাবে। সেই ধরনের আমরা দেখলাম না। এখানে কি আবারও ভারতের প্রতি যে নতজানি একটা অবস্থা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কিনা, এবং ভারতকে সরাসরি কথা বলতে পারা যাচ্ছে না। আমরা তো কদিন আগে শুনছিলাম আপনারা নাকি আই টু আই কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য আপনারা অর্জন করেছেন। তাহলে চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য আজকে আপনাদের কোথায় চলে গেল? সেটা নাই কেন? আর দুঃখ প্রকাশ করা উচিত ছিল, সেটাও করেন নাই। সবকিছু মিলে মনে হচ্ছে যে আমাদেরকে কারা যেন ইচ্ছাকৃতভাবে তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা মঞ্চ তৈরি করার অপচেষ্টা করছে, যেটা বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ হতে দিবে না। বাংলাদেশের মানুষ ইসলামিক ধর্মভীরু এবং তারা আল্লাহ খোদার উপরে অত্যন্ত আস্থা বিশ্বাস রাখে। তারা কোনো অবস্থাতে জঙ্গি নয়, কোনো অবস্থায় তারা মৌলবাদী নয়, কোনো অবস্থাতে তারা ধর্মকে রাজনীতির নামে ব্যবহার করার পক্ষে নয়। এটা বাংলাদেশের মানুষ বারবার অতীতে প্রমাণ করেছে। তারপরেও কিছু মানুষ, উচ্চাভিলাষী মানুষ, রাষ্ট্রের ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা কুক্ষিগতার জন্য অনেক সময় তারা এমন অনেক কিছু পদক্ষেপ নিয়ে থাকে যা জনগণের কল্যাণ বয়ে আনে না। আমরা অতীতেও দেখেছি, আমরা বিভিন্ন সময় জঙ্গি উত্থান এখানে দেখেছি, যেটা সুযোগ আওয়ামী লীগ নিয়েছে। এই তথাকথিত বাংলাদেশের জঙ্গি উত্থান হওয়ার কারণে আওয়ামী লীগ এক ধরনের সুযোগ পেয়ে গিয়েছিল এবং সেটা তারা সদ্ব্যবহার করেছে। আমি আশা করব, আমি আবার কামনা করব, আমার প্রত্যাশা থাকবে এরকম সুযোগ যেন বাংলাদেশে আবার সৃষ্টি করা না হয়। কারণ বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই জঙ্গিদের পক্ষে যাবে না। যখন যাবে না তখন এখানে জঙ্গির কোনো উত্থান হলে সাধারণ মানুষের পক্ষ নিয়ে অন্য কোনো রাজনৈতিক শক্তি আবারও মাঠকে গরম করতে পারে। এই বিষয়টি আমাদের সজাগ থাকা উচিত, সাবধান থাকা উচিত। আর বিএনপি এবং জামাতের যে বিরোধের কথা বলছেন, এই বিরোধে অনেকটি পাতানো খেলা। এটা হলো নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য, মানুষকে নির্বাচনের দিকে আকর্ষিত করার জন্য এই নাটকগুলো করা হচ্ছে। আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি এক পেশে নির্বাচন হয়ে যায় তাহলে সেই নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলে। মানুষ প্রতিযোগী নির্বাচন হলে, প্রতিযোগিতামূলক নির্বাচন হলে সেখানে মানুষের আগ্রহ বাড়ে। আপনারা জানেন গত 15 বছর 17 বছর ধরে বিএনপি এবং জামাতের মধ্যে একটা মধুরতম সম্পর্ক ছিল, সখ্যতা ছিল। শীর্ষ পর্যায়েও সেই সখ্যতা এখনো দূর হয় নাই। এখনো আমাদের মধ্যে জামাতের এবং বিএনপির মধ্যে সুসম্পর্ক বিরাজমান আছে। অনেক বিষয়ে বাংলাদেশের অনেক আভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি বিষয়ে দুইটি দলের অনেক অভিন্ন মত রয়েছে। কাজেই দুইটি একই মনোভাবাপন্ন দল যদি নির্বাচনে যায় তাহলে মানুষ তো মনে করতে পারে এরা দুইজনই এক পক্ষের লোক, তখন মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। কাজে এখানে এক ধরনের বিরোধ সৃষ্টি করা হচ্ছে, যে বিরোধের জেরটা ওরা নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে চায়। জামাতের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা যে নাই সেটা আমরা দেখেছি যখন গত 5ই অক্টোবর, কত বলে গেলাম, যখন ঐক্যমত কমিশনের ওই দস্তখত করার জন্য সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় একটা আয়োজন করা হয়েছিল, তখন জামাত বলেছিল প্রথমে তারা সেখানে যাবে না, তারাও যাবে না, এনসিপির সঙ্গে বলেছিল তারা যাবে না। তারপরে বলেছিল যে আমরা যাব তবে দস্তখত করব না, কিন্তু পরে দেখা গেল তারাই সবার আগে দস্তখত করলো। এখনো যে দাবি দেওয়া গুলো করছে এগুলো একটা বার্গেনিং করা হচ্ছে। সেই বার্গেনিং ইস্যুতে তারা শেষ পর্যন্ত নির্বাচনের পক্ষে চলে আসবে, আসমকা সবাইকে কি বলে হতবাক করে, হতচকিত করে তারা নির্বাচনে চলে আসবে।
এটাই তাদের স্ট্র্যাটেজি, এটাই তার রাজনৈতিক তাদের কৌশল। তারা অতীত তাই করেছে, আগামীতে তাই করবে বলে আমি মনে করি। কাজে আজকে কি বললো, আজকে যে কথাগুলো বলেছে মনে হচ্ছে খুব একটা বিশাল কথা বলেছে, যে ঐক্যমত্য কমিশনের নির্দেশ প্রদান না করলে তারা নির্বাচনে যাবে না। এই নির্দেশটা প্রদান করার সুযোগটা কোথায়? ঐক্যমত কমিশন হয়েছে, সবাই সেটাকে দস্তখত করেছে, এটা একটা সুন্দর দলিল হয়েছে, যে দলিলটা জাদুঘরে রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এটিকে আইনে পরিণত করার ক্ষমতা সরকারের তো নাই। সরকার রাষ্ট্রপতির অনুমতি নিয়ে এখানে অধ্যাদেশ জারি করতে পারে। সে অধ্যাদেশ জারি করতে রাষ্ট্রপতির দস্তখত লাগবে, অনুমোদন লাগবে। সেখানে তো একটা বিরাট ঝুঁকি রয়ে গেছে, রাষ্ট্রপতি অনুমোদন দিবেন কি দিবেন না। আমি ধরে নিলাম রাষ্ট্রপতি অনুমোদন দিলেন, যদি রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দেন তাহলে বাংলাদেশ সরকার সংবিধানের অধীনে একটা আইন পাশ করবেন, যে আইনটা পরবর্তী সংসদের অনুমোদন লাগবে। তার মানে আপনি সংবিধানের আওতায় রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে একটি অধ্যাদেশ জারি করলেন, যে অধ্যাদেশটি সাময়িক, পরবর্তী সংসদ অধিবেশন হওয়ার 1 মাসের মধ্যে সেটাকে, এই আইনটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। এখন আপনি আমাকে বলেন, পরবর্তী সরকার কারা হবে আমরা তো জানি না, তার মানে নির্বাচনের জন্য তো অপেক্ষা করতে হবে। তার মানে এই অধ্যাদেশ জারির মাধ্যমে নিশ্চিত করে দেওয়া হচ্ছে যে আগামীতে একটি নির্বাচন হবে। তাহলে সেখানে তো জামাত নির্বাচন থেকে সরে আসলো না, এখানে একটা অধ্যাদেশ করায় নিয়ে আসলো, এবং সেই অধ্যাদেশটা করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংবিধানটা বলবৎ হয়ে গেল। এখন এই সংবিধান কি অধ্যাদেশ দিয়ে সংশোধন করা যায়? এই সংবিধান, ভারতে জঙ্গি হামলা হওয়ায় বাংলাদেশের নাম কেন উঠে আসলো? অভিজ্ঞ লোকেরা এই কথাগুলো বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, তারা কি একবারও ভেবে দেখছেন আইন কি সংবিধানের উপরে, না সংবিধান আইনের উপরে? অধ্যাদেশ জারি করে সরকার বলল যে যে সমস্ত ঐক্যমত হয়েছে এগুলোকে আইনি ভিত্তি দেওয়া হলো, অর্থাৎ এটি একটি আইনগত দলিল, সবাইকে মান্য করতে হবে। ভেরি গুড, খুব ভালো কথা। যে যতগুলো বিষয় ঐক্যমত হয়েছে এগুলা সবাইকে মানতে হবে, এই ধরনের একটা অধ্যাদেশ জারি হলো রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এবং সংবিধানের অধীনে। তাহলে এই আইনটা মান্য হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আগামী সংসদ বসবে এবং বসে 1 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করবে। এখন এর মাধ্যমে তো নিশ্চিত হয়ে গেল যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে। এই যে খেলা, এই যে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা খেলা, জামাত তো তাদের বক্তব্যের মাধ্যমে স্বীকার করে নিল যে আগামী ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এখন একটা বাহানা করছে এটাকে একটা আইনে পরিণত করার জন্য। আমার তো মনে হয় না যে আইনে পরিণত করলে কোনো সমস্যা কিছু আছে, বিএনপির ব্যাপারে কিছু আছে। এখানে তো বলা হয় নাই যে গণভোট হইতে হবে, এখানে বলছে সিদ্ধান্তগুলো কার্যকর করতে হবে। সিদ্ধান্তের মধ্যে বলা হচ্ছে গণভোটের বিধান লাগবে। গণভোট কবে হবে এটা তো ঐক্যমত হয় নাই। শুভঙ্করের ফাঁকটা কোথায় রয়ে যাচ্ছে? গণভোট কবে হবে এইটার তো কোনো প্রকার সিদ্ধান্ত হয় নাই। সেখানে তারা যে সুপারিশটা দিয়েছেন সেই সুপারিশে বলা হয়েছে যে গণভোট আগেও হইতে পারে বা জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে হতে পারে। তাহলে যদি আইনও করে দেওয়া হয় তাহলে আইনের মধ্যে তো দুইটাই প্রভিশন থেকে গেল, দুটাই যে কোনো একটা পালন করতে হবে, দুইটার তো পালন করার সুযোগ নাই। কাজে যে কোনো একটা পালন করলেই আইনগত বৈধ হবে। এনসিপির কথা মতো, দাবি মতো যদি আলাদা তারিখে হয়,
বা জামাতের দাবি মতো যদি আলাদা তারিখ হয়, তাহলে এটাও যেমন বৈধ হবে, আবার যদি এটা না করে একদিনে করা হয় বিএনপির দাবির মুখে, তাহলে সেটাও তো বৈধ হবে। কারণ আইনটা তো করছেন আপনি যে আমরা ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্তগুলো ঐক্যমত হয়েছে সেইগুলা বাস্তবায়িত বলে গণ্য হবে এবং এটা আইনগত ভিত্তি দেওয়া হলো। তার মানে তো দাঁড়াচ্ছে না যে গণভোটটা কালকে হয়ে যাবে, কারণ গণভোটের ব্যাপারে তো ঐক্যমতের কোনো সিদ্ধান্ত হয় নাই। কাজে এই জন্য বলছি বিষয়গুলোকে পানিটা ঘোলা করা হচ্ছে। আর সেখানে আবার সবার যে কমন শত্রু, যারা সবাই এখন মনে করে সকল এই বৈষম্য ছাত্র আন্দোলনের পরে যে ঐক্যটা হয়েছে, সেই ঐক্যের একমাত্র প্রতিপক্ষ হলো আওয়ামী লীগ এবং তাদের দোসররা, এবং সেই দোসরদের মধ্যে একটি রাষ্ট্র অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত। তাহলে ভারত এবং আওয়ামী লীগ এবং তার দোসর সহ যারা, তারা হলো বর্তমানে ঐক্যের প্রতিপক্ষ। এখন যদি ঐক্য ধরে না রাখা যায়, যদি বিভক্ত হয়ে যায়, তাহলে বিভক্তরা কি ওই পক্ষের সঙ্গে চলে যাবে, না নিজেরা মারামারি কাটাকাটি করে নিজেদেরকে দুর্বল করবে? যেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিপক্ষ আবার এখানে এসে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। কাজেই এখানে তো ঐক্যর নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। জামাত বা এনসিপি বা বিএনপি, তারা তিনটি দল কোনো অবস্থাতে আলাদা পথে হাঁটতে পারেন না, পারবেন না। ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তাদের নাম দাম এখন কেউ বলে না, কেউ কথা বলতে চায় না। এরাই তিনটি মূল ধারা এখন তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যদি কোনো প্রকার অনৈক্য সৃষ্টি করা হয়, তাহলে স্বাভাবিকভাবে সেটা অন্য পক্ষকে সুযোগ করে দেবে। কাজে জামাত সেই ভুলটি করবে না। আর জামাত নির্বাচনে জয়লাভ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ঐতিহাসিক পরিবেশ সৃষ্টি হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোতে বিজয়ী হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষের কাছে যে একটা সিলভার লাইনিং বা একটা রূপালী রেখা, একটা সুবর্ণ রেখা তৈরি করা হয়েছে, সেই সুযোগটা জামাত নিবে না, এটা যারা ভাবে তারা, আমি মনে করি তারা আমার চেয়ে বুদ্ধিমান নয়। তারা অবশ্যই বুদ্ধিমান, এখানে আমি আমার নিজের বুদ্ধিটাকে তাদের চেয়ে বেশি মনে করছি। কাজে তারা যথেষ্ট জানে এই সুযোগটা তারা নিবে। এখন বিএনপি তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগাচ্ছে। আমি সেদিন আপনাকে বলেছিলাম, আগেও বলছি, প্রথমে বলছি যে আমি তো আগামী নির্বাচন করব না, কাজে নির্বাচনের ব্যাপারে আমার আগ্রহ কম। কিন্তু কিন্তু আমি মনে প্রাণে চাই যে নির্বাচনটা সঠিক সময় হোক। হ্যাঁ, কি জানা চাই বলেন? সেটা হলো আপনি যে ঐক্যের কথা বলছেন, এই ঐক্য ধরেন এই এদের বিপক্ষে যারা আছে সব ফেসিবাদ, তারপরেও তো প্রায় দেশের অর্ধেক মানুষ বলা যায়, এটা যদি আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এছাড়া অনেক রাজনৈতিক দল, তাদেরকে বাদ দিয়ে ডক্টর ইউনূস যাদেরকে চুজ করেছেন শুধু তাদের নিয়ে ঐক্য, তাহলে এটাকে আপনি জাতীয় ঐক্য কিভাবে বলেন? তো ডিভাইডেশন না, এইটা তো জাতীয় ঐক্য এখানে হয়ে গেছে অন্য একটি ভাবে। সেটি হচ্ছে যে এখানে কোনো প্রতিপক্ষ সামনে এসে দাঁড়ায় নাই। তুমি পুনিয়া যে কথাগুলো বলছো সেখানে তোমার ব্যক্তিগতভাবে বলছো, তুমি তো কোনো সমষ্টির পক্ষে কথা বলতে পারছো না। তোমার এই কথাটাতে তো কোনো মানে থেকে কোনো রকম প্রতিধ্বনি আসতেছে না। এখানে তোমার একার বক্তব্যগুলো হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অস্তিত্ব অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখানে এখন গত 24 ঘন্টায় আওয়ামী লীগকে সজাগ করার চেষ্টা করছে, আওয়ামী লীগের একটা ভুয়া অস্তিত্ব তৈরি করার চেষ্টা করছে। অনেক লোক আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করেও আজকে আবার আওয়ামী লীগের নামে বিভিন্ন কাম কাজ করানো হচ্ছে, যেটা একটা আওয়ামী লীগ ভীতি বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে, এবং আওয়ামী লীগের অবস্থানটাকে আরো ক্ষতিগ্রস্ত করার জন্য একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা তো করে ঐক্যটাকে দৃঢ়তর করা হবে। আগামী রাজনীতিতে ইনক্লুসিভ বলতে যদি তুমি মনে করো যে আওয়ামী লীগকে রাজনীতি আসতে হবে, জাতীয় পার্টিতে আসতে হবে, আমার কোনো আপত্তি নাই। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে বা আওয়ামী লীগ নির্বাচনে আসতে আপত্তি নাই। ইনক্লুসিভ হিসাবে আমিও মনে করি আওয়ামী লীগের অধিকার আছে রাজনীতিতে আসে, আওয়ামী লীগ দলগতভাবে বা অন্য কোনো পরিচয় নির্বাচনে আসার অধিকার আছে। কিন্তু চরম বাস্তবতা হলো
আজকে আওয়ামী লীগের কোন নেতা সদস্য প্রার্থী হয়ে ঝুঁকি নিবে না, তারা ঝুঁকি নিবে না, কারণ তাদের নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা বাংলাদেশ এখন নাই। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, এটা এখানে নিরাপত্তা দেওয়ার সুযোগ খুব কম। কাজে আওয়ামী লীগের প্রার্থী আসবে না। তাতে আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচনের দাবি নিয়ে যদি সামনে আগায়, তাহলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একটা ভুল হবে। তারা একটা সুযোগ তারা হারিয়ে ফেলবে। তাদের একটা যুক্তি সরকার নিজে যদি সরকার নিজে যদি প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে না থাকে এবং নিরপেক্ষ থাকে, শুধু নিরপেক্ষ থাকে, তাহলে কি আওয়ামী লীগের প্রার্থীরা ভয় পাবে? আওয়ামী লীগের প্রার্থীরা তো ভয় পাবে পুলিশ বা প্রশাসন যদি তাদের উপরে আক্রমণাত্মক থাকে। তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আওয়ামী লীগ ভয় পাওয়ার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলেও আওয়ামী লীগের পক্ষে খালি মাঠে আসা সম্ভব নয়। নিরপেক্ষ থাকে, সংজ্ঞা সৃষ্টি হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখন যেহেতু সবাই বলছে, জাতিসংঘ বলছে ইনক্লুসিভ নির্বাচন, এখন যদি আওয়ামী লীগকে ছাড়া কেউ নির্বাচন করে, তাহলে নির্বাচন উত্তর আওয়ামী লীগের পক্ষে একটা যুক্তি দাঁড় করানোর, একটা গ্রহণযোগ্য যুক্তি দাঁড় করানো সম্ভব হবে যে নির্বাচনটি আওয়ামী লীগ ছাড়া হয়েছে, সেই নির্বাচনটাকে আওয়ামী লীগ মানে না। এই দাবিটা করার সুযোগ তার থেকে যাবে। কিন্তু আজকে যদি সে কোনোভাবে তাকে প্রলোভন দেখিয়ে তাকে যদি নির্বাচনে নিয়ে আসা হয়, সে যদি একটি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে দেওয়া হয়, সেখানে কে নিরপেক্ষ থাকলো না থাকলো, তখন তো সে নির্বাচনটাকে বৈধতা দিয়ে দিল, আওয়ামী লীগের উপস্থিতিটাতে বৈধতা দিয়ে দিল। আওয়ামী লীগে হয়তো 2-4-5টা আসন পাবে না, তা না, কিন্তু সেই ঝুঁকিটা নিয়ে তার ফায়দাটা কি হবে, তার বেনিফিটটা কি হবে? সে ওই নির্বাচনে অংশগ্রহণ করে সে কি সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করে সরকার গঠন করার কোনো সম্ভাবনা আছে? এটা যারা ভাবে তারাও তো বোকার স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ হয়তো নির্বাচন করে গোপালগঞ্জ জয়লাভ করতে পারে, হয়তো রংপুরের কিছু অবস্থান তৈরি করতে পারে, হয়তো চিটাগাংয়ের কোনো একটা অবস্থান তৈরি করতে পারে, কিন্তু বাংলাদেশের সব জায়গায় তো আওয়ামী লীগ পারবে না, দাঁড়াতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ তো এই ইনক্লুসিভ নির্বাচনের দাবিটাতে সায় দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তাদেরকে দিয়ে দিলে এবং সেই সুযোগটা তারা গ্রহণ করলে সেই নির্বাচনটাকে বৈধতা দিয়ে দিল। আওয়ামী লীগ এই নির্বাচনকে বৈধতা দিয়ে দিলে তার লাভ হবে না, সে নির্বাচন থেকে দূরে থেকে অনুপস্থিত থেকে ইনক্লুসিভ নির্বাচন হতে না দিয়ে তার ফায়দা হবে। এই বিষয়টা নিশ্চয়ই আওয়ামী লীগ ভালো করে ভেবে দেখবে, আওয়ামী লীগের নেতৃত্ব ভেবে দেখবে, এবং আলটিমেটলি আওয়ামী লীগ যেটা করবে সেটা হচ্ছে যে এই নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করবে, এবং তারা ইনক্লুসিভ করলে প্রত্যাখ্যান করবে, ইনক্লুসিভ না করলে প্রত্যাখ্যান করবে। এবং এমনও হতে পারে যে তারা তাদের ভোটারদেরকে বলে দিবে তোমরা ভোট দিতে যাবে না। তখন কি করবে? তখন তো বিএনপির কে ভোট বাড়বে না, জামাতের ভোট বাড়বে না, এনসিপির ভোট বাড়বে না। এই যে অর্ধেক সংখ্যা বলেন জনসংখ্যার এই অংশের মধ্যে নির্বাচনটা হবে, ভোটাভুটি এখানে হবে। সেইখানে তো যদি আবার সেই ভোট 40%, 30%, 35% যদি ভোট পড়ে, তাহলে সেই সংখ্যাগরিষ্ঠের সম্ভাবনা তো আওয়ামী লীগের থেকে গেল। বাংলাদেশের যে কোনো নির্বাচনে এখন পর্যন্ত 60%-এর বেশি ভোট, গ্রহণযোগ্য ভোট পড়ে না, সাধারণত 50, 55, 52 এরকম গ্রহণযোগ্য ভোট পড়ে। সেখানে যদি আওয়ামী লীগ যদি না এসে এবং তাদের লোকদিকে যদি বলে দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে যে ভুলটা আওয়ামী লীগ করেছে সেই ভুলটা না করে তারা নির্বাচনটাকে বয়কট করে এবং তাদের ভোটারদেরকে বলে দেয় তোমরা ভোট দিবা না, তাহলে কি অবস্থা হবে? তখন কত পার্সেন্ট ভোট পড়বে? এই পার্সেন্ট অফ ভোট বাড়াইতে হলে তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত এবং বিএনপির ঐক্য ছাড়া উপায় নাই, কিন্তু ঐক্য হইতে গেলে তো আবার মাঠে ভোট আসবে না। ফলে এখানে লোক দেখানোটা অনৈক্য সৃষ্টি করতে হবে, জামাত বিএনপির মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে, একটা দ্বিমুখী সংগ্রাম তৈরি করতে হবে, একদম দ্বিমুখী একটা নির্বাচনের একটা অবস্থা সৃষ্টি করতে হবে, যেখানে ভোটাররা আগ্রহ হয়ে হয় বিএনপিকে না জামাতকে ভোট দেবে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, জামাত জিতলেও ক্ষমতায় যাবে, বিএনপি জিতলেও ক্ষমতায় যাবে। হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু কেউ আর বিরোধী যাচ্ছে না, এখানে দুইজনেই হাড্ডাহাড্ডি লড়াই করে ওনারাই সরকার গঠন করবে, যেটাই বিএনপির পূর্ব সিদ্ধান্ত। অর্থাৎ
আমরা নির্বাচনে জয়লাভ করলে একটা জাতীয় সরকার গঠন করব। কিন্তু জাতীয় সরকার গঠন করার জন্য নির্বাচন আহ্বান করলে তো সেই নির্বাচনে জনগণ ভোট দিতে আসবে না। আর জনগণ তোকে বলবে তোমাদের সরকার গঠনই করে ফেলছো, তা আমাদের ভোটের দরকারটা কি? ফলে ভোটের সংখ্যা 20%-এর বেশি, 30%-এর বেশি যদি না হয়, তাহলে তো প্রকারান্তরে বিজয়টা আওয়ামী লীগের হয়ে যাবে। কাজে এখানে আওয়ামী লীগ কেন ইনক্লুসিভ ভোটের দাবি করে এই নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করবে? এটাও এক ধরনের চাপ সৃষ্টি করে নির্বাচনে আগে বলবে যেহেতু ইনক্লুসিভ নির্বাচন হয় না, তবে এই জন্য আমরা এই নির্বাচনকে বয়কট করলাম এবং এই নির্বাচনে আওয়ামী লীগের জনগণ, আমি আবার বলছি, ওই নির্বাচনে আওয়ামী লীগের জনগণকে ভোট না দেওয়ার জন্য শেখ হাসিনা আহ্বান জানাবে। ইতিমধ্যেই শেখ হাসিনা মিডিয়াতে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এখন প্রায়ই শেখ হাসিনা মিডিয়াতে কথা বলছেন ভারতের মাটি থেকে। তার মানে আগামী নির্বাচন পর্যন্ত মিডিয়াতে কথা বলার একটা সুযোগ অব্যাহত থাকবে। এছাড়াও আওয়ামী লীগ জাতিসংঘ পর্যন্ত পৌঁছে গেছে, তারা জাতিসংঘে আবেদন করতে পেরেছে এবং সেই আবেদনের উপরে সরকারও প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে জাতিসংঘের কাছে তারা যে নালিশ করেছে সেই নালিশ তারা করতেই পারে, তাদের কথা অধিকার আছে। জাতিসংঘ যদি তাদের কাছে কিছু জানতে চায়, অর্থাৎ সেই সালিশ যদি জাতিসংঘের কগনিজেন্সি নিয়ে, আমলে নিয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো জবাব দিতে চায়, তাহলে বাংলাদেশ সরকার সেই জবাব দিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই কথাটাও আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন। কাজে সবকিছু মিলে একটা জলবত্তরলং পরিষ্কার দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপি এবং জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেখানে তো এনসিপিও কিছু না কিছু জায়গাতে লড়াই করতে পারে, কিছু কিছু জায়গাতে তারা এখন আসতে পারে, কিন্তু মূল লড়াইটা হবে বিএনপি ও জামাতের মাধ্যমে। এবং দুইজনেই পাশ করলেও সরকার গঠন করবে, ফেল করলেও সরকার গঠন করবে, এটা অবধারিত, এটা হয়ে আছে। কাজে এখানে আওয়ামী লীগ তার রাজনৈতিকগত কারণেই ইনক্লুসিভ হওয়ার জন্য কোনো করবে না, কিন্তু সরকারের উপর চাপ রাখবে আমরা ইনক্লুসিভ হতে চাই, যেহেতু আমাদের দিলা না সেই জন্য আমি নির্বাচনটা বয়কট করলাম। তবে আমাকে যদি বলেন সরকারের কি করা উচিত, আমাকে যদি প্রশ্ন আপনি করেন যে এই অবস্থাতে অন্তর্বর্তীকালীন সরকারের কি অবস্থা করা উচিত, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বিপ্লব উত্তর সরকার ছিল, কিন্তু তারা বিপ্লবের সঙ্গে আস্থা রাখে নাই, বিপ্লবের প্রতি আস্থা তারা দেখাতে পারে নাই। আমি বিশ্বাসঘাতকতা বলবো না, কিন্তু তারা বিপ্লবের চেতনাকে ধরে রাখতে পারে নাই, চেতনার বাইরে তারা চলে গেছে। যেহেতু এই সরকার বিপ্লবের ফসল হওয়ার পরেও বিপ্লবের উত্তরাধিকার হতে পারেন নাই, তারা সংবিধানের উত্তরাধিকার হয়েছেন। কাজে আমি মনে করব, আমার উপদেশ থাকবে বা আমার বক্তব্য থাকবে যে যদি যখন ইলেকশন দিবে নেই, নির্বাচন দিবে নেই, তাহলে নির্বাচনটাকে এক্সক্লুসিভ করে দেন, সকল রাজনৈতিক দলে অংশগ্রহণ করার পথটা অবাধ করে দেন। তাহলে যে কাজটি হবে সেটি হচ্ছে অন্তত পক্ষে এই নির্বাচন কমিশন বা এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে কিছুটা আস্থা অর্জন করতে পারবে, তারা সার্বজনীন হওয়ার চেষ্টা করতে পারবে। এইটা আমি বড় জোর সুপারিশ করতে পারি। আজকে সারাদিনের সিচুয়েশন আপনি গতকাল থেকেই বলছেন, আপনি স্পষ্ট বলেছেন যে দেশে যে অঘটনগুলো ঘটছে এগুলো আওয়ামী লীগের কাজ না, এগুলো সরকার এবং প্রশাসন করছে, কিন্তু এগুলো লাগাতার চলছে। এটা যদি চলতে থাকে এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না আবার প্রাসঙ্গিক করে ফেলা হচ্ছে, আপনি নিজেই বলছেন, তো এর সমাধান কি? এটা কি আনলিমিটেড আগামী নির্বাচন পর্যন্ত চলতে থাকবে? তারপরে আরেকটা সরকার এসে এই ছায়া আওয়ামী লীগ বলি আর অরিজিনাল আওয়ামী লীগ বলি তার সাথে ফাইট করতে থাকবে? এটা একটা দিক। আরেকটা হলো, আমি আবার একটু আপনার সাথে ওই জঙ্গিবাদ ইস্যুটায় ফিরে যাব। এই যে ভারতের দিক থেকে যে এই অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে এমন কিছু গুঞ্জন আছে যে ভারত যদি ব্যবস্থা নিতে চায়, কারণ অপারেশন সিন্দুরের কথা আমরা জানি, পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের উপরে হামলা করেছে। তো সে যদি বাংলাদেশে এখন যে সিচুয়েশন, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে অনেক জঙ্গি জেল থেকে পালিয়েছে এবং এই দেশের যে সিচুয়েশন সেটা আমি জঙ্গিবাদ না বললেও একটু উগ্র মতাবলম্বীদের জন্য একটা উর্বর ভূমি কিনা, বা জঙ্গিবাদ আসলে বাংলাদেশে এখন আছে কিনা সরাসরি জিজ্ঞেস করি, আপনার কি মনে হয়? বাংলাদেশে সুপ্ত জঙ্গিবাদ আছে, সুপ্ত আগ্নেয়গিরির মতো বাংলাদেশে জঙ্গিবাদের সকল উপাদান বাংলাদেশে আছে। প্রচুর অস্ত্র আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায়,
আমি আগেও বলেছি, স্পষ্ট করে বলেছি অস্ত্রগুলো কোথায় কোথায় আছে, এখনো বলছি। আর জঙ্গিবাদ হওয়ার মতো একটি জনগোষ্ঠী আছে যারা বঞ্চিত, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যাদের রাষ্ট্র নাই, বাংলাদেশে যারা রাষ্ট্রহীন হয়ে আছে, এমন একটা বিশাল জনসংখ্যা বাংলাদেশে আছে। এই রাষ্ট্রহীন একটি অংশ আছে বাংলাদেশে। বিহারীদের একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা রাষ্ট্র, তাদের রাষ্ট্র নাই, তারা না ভারতীয়, না বাংলাদেশি, না পাকিস্তানি। আবার একই অবস্থা আমাদের রোহিঙ্গারা আছে, যারা না মায়ানমারের, না বাংলাদেশের, না তারা অন্য কোনো রাষ্ট্রের। কিন্তু কাকতালীয় ভাবে এই দুটি সম্প্রদায় মুসলমান এবং তারা কট্টর মুসলমান। আমাদের সাধারণ মুসলমানের চেয়ে এই বিহারি এবং রোহিঙ্গারা অনেক বেশি ইসলামের কতগুলো বিষয়ে তারা খুবই সিরিয়াস মুসলমান। সেই সিরিয়াস মুসলমানের মধ্যে তাদের মধ্যে জঙ্গিবাদের বীজ ঢুকিয়ে দেওয়া খুবই সহজ জিনিস, এবং তারা খুবই ভেরি গুড টার্গেট, ভেরি রিক্রুটিং ব্রিডিং গ্রাউন্ড, যেখান থেকে আপনি অতি সহজে এবং খুব কম সময়ে অল্প খরচে প্রচুর জঙ্গিবাদের সৈনিক রিক্রুট করতে পারে। এটা করার জন্য খুব খুব বড় বুদ্ধিমান মেধাবী হতে হবে না। এখানে যে কোনো একটা লোককে মোটামুটি কিছু অর্থ দিলে হয়ে যাবে। আর অস্ত্র তো প্রচুর আছেই, অস্ত্রের জন্য আমদানি করতে হবে না। আপনি জানেন যে সরকারের রিপোর্ট অনুযায়ী কয়েক হাজার অস্ত্র, পুলিশ থেকে লুট করা অস্ত্র, সেটি এখনো ফেরত আসে নাই। আপনি জানেন বাংলাদেশের বিভিন্ন জেল থেকে ভেঙে পালিয়ে যাওয়া 700-র বেশি কয়েদি জেলে ফেরত আনতে পারে নাই। এদের তো অস্তিত্বের প্রশ্ন আছে। এরাও তো খুব সহজেই জঙ্গিতে রূপান্তরিত হওয়ার সুযোগ আছে। ইতিমধ্যে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার নিয়ে যেভাবে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এতে কি আলামত দেয়? এতে বাংলাদেশ সরকারকে একটা জরুরি অবস্থা ঘোষণা করার জন্য একটা পটভূমিকা তৈরি করে দেওয়া হচ্ছে। এই সিরিজ বোমা হামলা বলেন, গাড়িতে আগুন বলেন, এই যে ইমন হত্যা বলেন, এবং কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, চিটাগাঙে হত্যা হচ্ছে, ঢাকা মোহাম্মদপুরে হত্যা হচ্ছে, ধানমন্ডিতে হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে হত্যাগুলো হচ্ছে, এই হত্যাগুলা তো এই দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করার পূর্বাভাস দেয়। এখন জরুরি অবস্থা ঘোষণা করলে পরে কি হচ্ছে? স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। তাহলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে প্রশাসনকে আরো নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। কাজে সবকিছু মিলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সরকার কোনো একটি জট পাকিয়ে দিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে দেশটাকে ফেলে দিয়ে, যেহেতু তাদের মতে তাদেরকে নাকি কেউ সহযোগিতা করে নাই, প্রশাসন সহযোগিতা করে নাই, তারা যে দায়িত্ব নিয়েছিল সেই দায়িত্ব পালন তারা করতে পারে নাই, এই জন্য তারা জাতিকে বিপদে ফেলে রেখে যেতে চায়। এই ধরনের একটা ভাব আমরা দেখতে পাচ্ছি তাদের কথাবার্তায়, আচরণে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বক্তব্যে উপদেষ্টা মহোদয় সাহেবরা যেটা বলছেন। এবং এই সবকিছু মিলে আমার যেটা মনে হচ্ছে সে আমার টেনশন করা কিছু নাই। এখানে এই সিরিজ বোমা গুলা পাতানো খেলা হচ্ছে, সরকারের প্রশাসনের এই নিয়ন্ত্রিত একটা খেলা। এটা 13 তারিখে তো কোনো ফাঁসির আদেশ হবে না, কোনো রায় হবে না। 13 তারিখে বলা হয়েছে রায়ের তারিখ নির্ধারিত হবে। এখন তারিখটা নির্ধারিত হয়তো 14 তারিখও হইতে পারে, যে রায় 14 তারিখে দিব, 14 নভেম্বর হইতে পারে, 14 ডিসেম্বর হইতে পারে, 14 জানুয়ারি হইতে পারে, 14 মার্চ তো হইতে পারে। আমরা তো জানি না ডেটটা কবে হবে। কাজেই এখানে একটা অ্যাবর্টিভ অ্যাকশন কেন নিচ্ছেন? প্রসব হওয়ার আগে আপনি প্রসব বেদনা শুরু করে দিয়ে আপনি অ্যালার্ট করে একটা একটা বিরূপ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। 13 তারিখে তো কোনো অবস্থাতেই বিচারক রায় দিবেন না, দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি পূর্ব ঘোষণা দিয়ে দিয়েছেন ঘোষণা রায়টা কবে দিবেন সেটা ঘোষণা করবেন। তাহলে আমাদেরকে তো 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে 13 তারিখ ঘিরে যে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, এটা তো আমার ডিপটি অ্যাটর্নি জেনারেল সাহেব পরিষ্কার বলে দিয়েছেন উনি এই ব্যাপারে কোনো টেনশন ফিল করেন না, কোনো চাপ মনে করেন না। ইজ ভেরি কারেক্টলি উনি বলেছেন, উনি সঠিক কথাটি বলেছেন, উনি অত্যন্ত মেচুরড কথা বলেছেন যে হ্যাঁ, এখানে কোনো রকম উত্তেজনা হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা 13 তারিখে দেখি মাননীয় বিচারক, মান্যবর বিচারক কবে তারিখ নির্ধারণ করেন।
সেই তারিখটা 14 নভেম্বর থেকে ধরে পরবর্তী যে কোনো দিন হতে পারে। সেটার উপর নির্ভর করবে সরকারের পরবর্তী পদক্ষেপ কতটুকু সিরিয়াস। তারপরে একটা নতুন উপসর্গ আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা পুনর্বহাল করার জন্য একটি রায় উনি দিবেন, মহামান্য সুপ্রিম কোর্ট দিবেন, সেটাও 20 তারিখে নির্ধারিত হয়েছে। অর্থাৎ 1-13 তারিখে সরকার বা বিচারক শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার দিক তাই নির্ধারণ করবেন। পরবর্তী বৃহস্পতিবারে তত্ত্বাবধায়ক সরকারের কি ভবিষ্যৎ, তার ভাগ্য কি, সেটা রায় হবেন। তাহলে 2টা বৃহস্পতিবার আমরা সিলেক্ট করেছি, 2টা এই সপ্তাহ উইকেন্ডে সৃষ্টি করেছি। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই 2টা দিনে যদি তাদের রায়ের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়, তাহলে যেন অফিস আদালতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। অর্থাৎ এই জন্য অফিস বন্ধ হয়ে গেছে, কামকাজ বন্ধ হয়ে গেছে, এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি না হয়, এই জন্য অত্যন্ত মেটিকুলাসলি বৃহস্পতিবার তারিখগুলো নির্ধারণ করা হয়েছে। এটা অর্থ বহন করে। এই তারিখগুলো কেন বৃহস্পতিবার করা হচ্ছে, এটা 13 তারিখ এবং 20 তারিখ কাকতালীয় ভাবে নয়। এই তারিখগুলো যখন ফিক্স করেছে তখন তারা বৃহস্পতিবারটা দেখেই ফিক্স করেছে। কাজে এখানে অযথা আমরা কেন টেনশন করতেছি, জনগণকে আমরা কেন এরকম ভাবে টেনশনে ফেলছি, এটাই সরকারের ব্যর্থতা। সরকারের কোনো অবস্থায় উচিত হচ্ছে না মানুষের মধ্যে উৎকণ্ঠা, অপ্রয়োজনীয় উৎকণ্ঠা বৃদ্ধি করা, তাদেরকে একটা চাপের মধ্যে রাখা। এটা কোনো রাষ্ট্রীয়, কোনো জনসচেতন সরকার, জনবান্ধব সরকার কখনোই সেটা করতে পারে না। মান্যবর আমাদের আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জনগণের প্রত্যাশা ছিল যিনি মানুষের শান্তিতে রাখবেন, উনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং উনি বাংলাদেশের সামনের দিকে আশার আলো দেখাবেন। কিন্তু কোথায় যেন উনার এই বক্তব্যগুলো ফিকে হয়ে যাচ্ছে, কোথায় যেন আজকে মানুষ আলোর পরিবর্তে অন্ধকারের দিকে কারা যেন ঠেলে দিচ্ছে। এই যে মানুষের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে, উৎকণ্ঠায় মানুষের মধ্যে একটা হতাশা আনতে পারে। হতাশা কিন্তু ভালো জিনিস নয়। হতাশাই সাধারণত মানুষের মধ্যে বিপর্যয় ডেকে আনে। হতাশায় মৃত্যুর আগে মৃত্যু দিয়ে দেয়। কাজে হতাশ না করে যা থেকে আশার বাণী শোনান। আমি স্পষ্ট বলতে চাই, আগামী 2 থেকে 3 মাস, আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার টেনশন করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং সেই নির্বাচন সুষ্ঠুভাবে হোক, এই প্রচেষ্টা আমার থাকবে এবং আমি শতভাগ নিজেকে নিবেদিত করব সেই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়। তার জন্য যা কিছু করার দরকার আমি আপ্রাণ চেষ্টা করবো সেটা টপকে যেতে। আমি তো নির্বাচন করব না বলছি আপনাদেরকে, অতীতেও বলেছি, এখনো বলছি, আমি তো এই নির্বাচনে অংশগ্রহণ করব না বলে, নির্বাচন আমার কোনো স্বার্থ নাই বলে আমি নির্বাচনটাকে অনুষ্ঠিত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমার সকল কিছু মেধা বুদ্ধি যতটুকু আছে এবং আমার বক্তব্য দিয়ে যতটুকু আছে, মানুষের যতটুকু অনুপ্রাণিত করতে পারি, মানুষের কাছে যতটুকু কথা বলতে পারি, সেটা দিয়ে সবার সামনে তুলে ধরবো। যে কোনো অবস্থাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে দেন, হওয়ার সুযোগ করে দেন। এখানে আমি আরেকটু বাড়িয়ে বলছি, আমার কটিয়াদী এলাকাতে, পাখুন্দি এলাকাতে নির্বাচনে বিএনপির যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব। এখানে আমরা কোনো বিভেদ সৃষ্টি করব না। এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখানে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে বাড়াবাড়ি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি গতকালকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমি এমন কোনো কিছু করব না যাতে এখানে বিএনপির কোনো রকম ক্ষতি হয়। আমি রাজনীতি করি বিএনপির, হয়তো আমি বিএনপিতে ভালোভাবে মানে গ্রহণযোগ্য হই না বা বিএনপিকে বক্তব্যগুলো বিএনপি আমারটা মেনে নিতে পারে না, সেজন্য বিএনপি হয়তো আমাকে বিশ্বস্ত মনে করে না। কিন্তু আমাকে তো বিশ্বস্ত থাকতে হবে, মনে করুক বা না করুক। বিএনপির প্রতি তো আমাকে বিশ্বাস থাকতে হবে, আস্থাশীল থাকতে হবে। কাজে আমার পরিষ্কার সিদ্ধান্ত আমি নিয়েছি যে আগামী নির্বাচনে বিএনপিকে পূর্ণ সহায়তা করব, সাহায্য করব যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় এবং আমি বিএনপির প্রার্থী যাকে দিয়েছে আমি তার পক্ষে থাকব এবং তাকে নিয়ে আমি নির্বাচনের সামনে এগিয়ে যাব। আমার জনগণের কাছে আমি আহ্বান জানাবো, যা হয়েছে হয়েছে, এগুলো বাদ দেন, কারণ বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন যে সমস্ত কথাবার্তা অনেকে বলছে, অনেক পোলাপানে যে সমস্ত কথাবার্তা বিভিন্ন ভিডিওতে বলছে, বিভিন্ন চ্যানেলে বলছে, এমনকি সংবাদ সম্মেলন করে বলছে,
এটা অসহনীয়, এটা দৃষ্টতা। বিএনপির নেতাদের সিদ্ধান্তকে এইভাবে চ্যালেঞ্জ করার অধিকার কারো নাই। তারা যে যোগ্য প্রার্থী হইতো আমার কোনো আপত্তি ছিল না। যোগ্য প্রার্থীরা বলতে পারে যে আমি তার চেয়ে বেশি যোগ্য, আমাকে কেন দেওয়া হচ্ছে না, তারা বলতে পারে। কিন্তু তার চেয়ে কম যোগ্য লোকেরা বলতে পারে না। এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কিন্তু আমি নির্বাচনের স্বার্থে, দেশমাতা খালেদা জিয়ার স্বার্থে, বিএনপির স্বার্থে, তারেক রহমান স্বার্থে আমি আমার কটিয়াদীর পাকুন্দিয়া নির্বাচনের বিএনপির যে নমিনেশন দিয়েছে সেই নমিনেশনকে সবাই গ্রহণ করে নেওয়ার জন্য, সবাইকে মেনে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। আমি স্পষ্ট করে আজকে আপনার মাধ্যমে জানাতে চাই, আগামী নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আগামী নির্বাচনে আমি কোনো দল থেকে, স্বতন্ত্র থেকে, কারো পক্ষ থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। কিন্তু আমি নির্বাচনটা হওয়ার পক্ষে আমি কাজ করব। নির্বাচনটা যেন হয় তার জন্য আমার যতটুকু করার দরকার, যদি প্রয়োজন পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, কথা বলতে হয়, তাদের সঙ্গে যদি আমাদের আলাপ আলোচনা চালাতে হয়, আমি সেই চেষ্টা করব, জীবনের ঝুঁকি নিয়ে হলেও করব। কিন্তু নির্বাচনটাকে হওয়ার পক্ষে আমি আমার অবস্থান থেকে পরিষ্কার করতে চাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আক্তার ভাই, অনেক অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান রঞ্জন। দর্শকরা অনেক অনেক কমেন্ট করেছেন, আমরা সেসব কমেন্টে যাচ্ছি না, শুধু নিরাপদে শান্তিতে থাকতে চাই এবং প্রতিবেশী দেশ সবার সাথেই সুন্দর সম্পর্ক হোক। আমরা নিশ্চয়ই আগামী দিন সুযোগ পেলে সামনে যে কোনো একদিন, হয়তো দু একদিন বিরতি যেতে পারে, বিরতির পর আমরা পাকিস্তান ভারত সেদিকে লক্ষ্য রাখবো। এবং পাকিস্তানের হঠাৎ করে আমাদের দেশের প্রতি তাদের আগ্রহ, আমি বলবো যে আমাদের দেশেও তাদের কিছু লোক আছে, কিন্তু বাংলাদেশ একেবারে জন্মলগ্ন যেহেতু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, তারা এখানে এসে অশান্তির বীজ বুনুক। আপনি এর আগে বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ বাঁধাতে চায়। বাংলাদেশের মানুষ খুব সহজে পাকিস্তানের অন্যায় অপরাধ ভুলে যাবে, আর পাকিস্তানকে একেবারে খুব সাদরে, তার কিছু যদি স্নেহধন্য লোক এখানে থেকেও থাকে, সেই ইস্যুটাই আমরা নেক্সট দিন আপনার সামনে নিশ্চয়ই আপনার বিশ্লেষণ জানবো। আজকের মতো একটা বিদায় নিতে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সার্বিক সফলতা এবং আপনার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।